আসসালামু আলাইকুম। আমি ইমিডিয়েট একটি ভিডিও করেছিলাম, অর্থাৎ 8 তারিখের পর, যেদিন স্পেশাল ট্রাইব্যুনালে গুম, খুন, হত্যার, অপহরণ বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের হলো এবং মামলার সাথে সাথেই গ্রেপ্তারি পরোয়ানা সহ মামলাটি দায়ের হয়। অর্থাৎ এর পূর্বেই তদন্ত কাজ সম্পন্ন করা হয়েছে, দোষীদের সাব্যস্ত করা হয়েছে, সমস্ত কিছু এভিডেন্স সহই কোর্টে উপস্থাপন করা হয়েছে। এবং তারপরেই আমি দেখলাম কতিপয় ইউটিউবার বা বাইরের থেকে সেই পুরাতন ধাঁচের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল যে সেনাবাহিনীর ভিতরে অত্যন্ত খারাপ অবস্থা, থমথমি অবস্থা, দেশে মার্শাল ল আসতে পারে, বা সেনাবাহিনীর ভিতরে গ্রুপিং তৈরি হয়েছে, 4-5 ভাগে বিভক্ত হয়ে পড়েছে, অন্তর্দ্বন্দ্বে সেনাবাহিনীর অত্যন্ত নাজুক অবস্থা, দেশের সার্বভৌমের উপরে হয়তো হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বিভিন্নভাবে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছিল বাইরের থেকে, যেন সেনাবাহিনীর ভিতরে সত্যি সত্যি একটা অন্তর্দ্বন্দ্বে কোনো একটা ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, যেটার ইনু ঘটিয়ে দিয়েছিল 75 পরবর্তী সময়ে। এটা স্বাভাবিক, প্রক্রিয়াধীন, এটা চলমান। সেনাপ্রধান দীর্ঘস্থায়ী বা একজন ব্যক্তির জন্য চিরস্থায়ী পদ না, এটা সমসাময়িক একটি ডিউটি মাত্র। এই ডিউটিতে কে কার দায়িত্ব কাঁধে তুলে নেবেন? জিয়াউর রহমান সাবেক সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ক্যান্টনমেন্টেই নিহত হয়েছিলেন সেনাবাহিনীর অফিসার কর্তৃক, এবং সেই কতিপয় সেনাবাহিনী মেজর জেনারেল মঞ্জুর সাহেব সহ তারাও আবার নিহত হয়েছিলেন সেনাবাহিনী কর্তৃক। তারপরে এরশাদ সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। এরশাদকে ক্যান্টনমেন্ট থেকে পুলিশে ধরে নিয়ে আসছে না? নিয়ে আসছে তো। রেজ্জাকুল হায়দার সহ ব্রিগেডিয়ার রহিম সাহেব, তাদেরকেও তো জেলে নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার কার্য সম্পাদন করা হয়েছে। ব্রিগেডিয়ার রহিম সাহেব জেলে সাজা থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে, একজন ব্রিগেডিয়ার জেনারেল। কই, এ নিয়ে তো অভ্যন্তরীণ কোনো কিছুই সৃষ্টি হয়নি, এটা হওয়া সম্ভব না। এটা কোনো মিল ফ্যাক্টরি না, এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা কোনো কিছুকে কন্ট্রোল করার মতো সিভিলিজম অর্গানাইজেশন না, এটা সেনাবাহিনী। এখানে চলমান, সবাই চাকরি করতে আসছে, নির্দিষ্ট একটা সময়ের জন্য চাকরি করবে, তার দায়িত্ব পালন শেষে সে রিটায়ারমেন্টে চলে যাবে। আইএসপিআর সেটা আজকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তারা এতটাই পরিষ্কারভাবে বলেছে, এখানে কোনো সন্দেহ রাখার অবকাশ নেই কারোরই। কিন্তু তারা একটি জিনিস, হয়তো কোর্টের মিস্টেক হোক বা কোর্ট হয়ে আসতে আজ মাত্র 11 তারিখ, 8 তারিখে হয়েছে, মাঝে শুক্র শনি, আজ শনি, দুদিন ছুটি গেল হয়তো। এই জন্যই সেনা সদরে তাদের গ্রেপ্তারি পরোয়ানার যে ইন্ডিভিজুয়ালি দপ্তরে কাগজপত্র যাওয়ার কথা আছে সেটাও যায়নি, অথবা বাহিনীর সদর দপ্তরে যেটা অবগতি করা বা জানানো, তাদের নির্দেশনা কিভাবে আসছে কোর্ট থেকে, সেটাও হয়তো পায়নি। আগামীকাল রবিবার অফিস ডেতে তারা হয়তো সেটা পাবেন। কিন্তু সেনাবাহিনী আইএসপিআর পরিষ্কারভাবে বলেছে, তারা যে 25 জনের একটি নামী ও তালিকা বিভিন্ন সূত্রে, সামাজিক মাধ্যমে বা বিভিন্ন সূত্র থেকে পেয়েছে, তার 9 জন অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে, যা সেনা লয়ের কর্তৃত্বের বাইরে। তাদের উপরে আর কোনো সেনাবাহিনীর ল, বিধিবদ্ধ আইন প্রয়োগ করা সম্ভব না সেনাবাহিনীর। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংবিধানিক ল যেটা আছে, একজন নাগরিকের উপরে ন্যস্ত করা যায়, প্রয়োগ করা যায়, সেটা সেখানে ব্যবহৃত হবে। একজন আছে এলপিআরে, অর্থাৎ তখনও এল ছুটিতে থাকলেও তিনি চাকরির পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে থাকেন, বেতন, রেশন, আবাস, চিকিৎসা সব কিছু পূর্ণ চাকরির মতো, অর্থাৎ তখনই তিনি চাকরিতে বহাল থাকেন। তাকে সেনাবাহিনীর যে আইন সেটার তার উপরে প্রয়োগ করা সম্ভব। বাকি 15 জন অলরেডি তারা সেনাবাহিনী তাদের একটি বিশেষ শাখায় সংযুক্ত করেছে, এবং সেই সংযুক্ত করার নির্দেশনা উল্লেখিত সেনা কর্মকর্তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা কেউ জার্নি লিভে আছেন,
জার্নি লিভ অর্থাৎ কে কত দূরে আছেন সেখান থেকে আসতে যতটুকুন সময়ের প্রয়োজন, তাদের দায়িত্বে আছে, হ্যান্ডওভারের একটি সময় আছে। সবাই তো দায়িত্বপ্রাপ্ত থাকে এবং যার কাছে দিয়ে আসবে হ্যান্ডওভারের জন্য কিছুটা সময় লাগে। এই সময়টুকু তাদেরকে দেওয়া হয়েছে। তারপরেই তারা আর্মি হেডকোয়ার্টারের বিশেষ শাখায় ন্যস্ত হবেন। সেখানে ক্লোজ শব্দটা আমি বলবো না, তারা সংযুক্ত হবেন। যেহেতু তারা অলরেডি অভিযুক্ত এবং তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, এখানে সেনাপ্রধানের ভূমিকা এতটুকুই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, আইনের প্রতি অনুগত থেকে, বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকারের যে সরকারি, সে যেভাবে যে সরকারি হোক না কেন, তার অধীনস্থ আইনের আওতায় থেকেই তিনি তার যেটি কার্যক্রম, ওই অবসরপ্রাপ্ত অফিসারদেরকে রিটায়ারমেন্টের ব্যবস্থা করা, হয় বরখাস্ত করা, চাকরির একটি মেয়াদের জায়গা যেটা বর্তমান সরকার করে দিয়েছে 25 বা 17, এর উত্তীর্ণ যারা হয়েছে সেরকমের অবস্থায় গেলে তাদেরকে অবসরে পাঠানো, যার যেখানে যে অবস্থান হয় সেখান থেকে সেইভাবেই তাদেরকে সেনাবাহিনী থেকে, চাকরির থেকে অবসরে পাঠিয়ে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া। অনেকে বলছেন একজন মেজর জেনারেল এর ভিতরে দেশ ত্যাগ করেছে, কবির সাহেবের কথা বলা হচ্ছে, তিনি চাকরিতে রত অবস্থায় আছেন। এই অবস্থায় তিনি তার দায়িত্বে, তার স্থানে অবস্থান করছেন, থাকার কথা। এখনও তিনি আর্মি হেডকোয়ার্টার থেকে যদি ছুটি নিয়ে থাকেন, সেটা আর্মি হেডকোয়ার্টার জানবে যে তিনি ছুটি নিয়েছেন। অন্যথায় সেনাবাহিনীর তরফ থেকে, সেনা সদর থেকে তার নামে ওই একই সময় বেঁধে দিয়ে তাকে আর্মি হেডকোয়ার্টারের বিশেষ শাখায় সংযুক্তি হতেই বলা হয়েছে। এখন দেখার বিষয় কয়জন, যেহেতু বলেছে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি, এটা কিন্তু একটি স্বীকারোক্তিমূলক অপরাধ করেছে, তারা তাদেরকে হেফাজতে নিয়েছে। এখন তাদের ভিতর থেকে কয়জনকে আইসিটিতে উপস্থাপিত করতে পারে, যদি ব্যর্থ হয় তখন বলা যাবে কে পালিয়ে গেল, কাকে পালিয়ে যেতে সাহায্য করলো। তার আগ পর্যন্ত সেনাবাহিনী জানিয়েছেন, আইএসপিআর জানিয়েছেন তাদেরকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। সতর্কতার সাথে জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে। আরেকটি জিনিস বলেছে আইনি ব্যাখ্যা। আইনি ব্যাখ্যা একজন সরকারি কর্মকর্তার আগে যেটা ছিল, সরাসরি সরকারের কাছ থেকে অনুমতি নিতে হতো, কিন্তু বর্তমান সরকার আসার পরেই আর অনুমতির কোনো প্রয়োজন নেই। একজন যে কোনো চাকরিরত অবস্থায় সে যদি ফৌজদারি মামলায় অপরাধী হয়, অর্থাৎ বর্তমান যে ধারায় গুম, খুন, হত্যা, অপহরণ, অমানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য মানবেতর অপরাধ যারা, মানবিক দিকের অপরাধী যারা, তাদেরকে সেখান থেকেই, সেই সংস্থার থেকেই পুলিশি হেফাজতে আইনের আওতায় নেওয়া যাবে বলে এ ধরনের একটি প্রজ্ঞাপন সরকার জারি করেছিল, যার আওতায় বর্তমান চাকরিরত অবস্থায় সেনাবাহিনীর অফিসারবৃন্দরা জড়িত হয়েছেন এবং এই আইনের আওতায় তাদেরকে সরাসরি স্পেশাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে। এখানে বাইরের থেকে উস্কানি দিয়ে সেনাবাহিনীর অভ্যন্তরীণভাবে কোন্দল বাঁধিয়ে দিয়ে দেশকে নাজুক একটি পরিস্থিতিতে ফেলানোর জন্য সেনাবাহিনী চাইবে না। হ্যাঁ, এখানে কিছুটা কথা রয়ে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জায়গা, সেন্সিটিভ জায়গা রয়ে গেছে। আমরা যদি দেখি শেখ হাসিনা কর্তৃক, একেবারে সরাসরি শেখ হাসিনার সরকারের কর্তৃক বিডিআর অফিসার ম্যাসাকারের পর অনেক অফিসারকেই হত্যা করা হয়েছে, কিন্তু এর প্রতিবাদ উঠেছিল অফিসারদের ভিতর থেকে। তার ইমিডিয়েট কিছুদিন পরেই যখন সিলেট ক্যান্টনমেন্টে শেখ হাসিনা সেনা অফিসারদেরকে নিয়ে তিনি একটি দরবারের আয়োজন করেছিলেন এবং বক্তব্য রাখতে শুরু করেছিলেন, সেনা অফিসাররা সামনের থেকে তাদের কাঁধের র্যাঙ্ক খুলে শেখ হাসিনার দিকে নিক্ষিপ্ত করেছিলেন।
এবং সেই সব অফিসারদের উপরেও পরবর্তীতে অনেক অত্যাচার নিপীড়ন নেমে এসেছিল এবং তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয়েছিল। পুরা সেনাবাহিনীর অফিসারই তখন রুখে দাঁড়ানোর কথা ছিল। যেখানে হত্যাকাণ্ড হলো, যারা কথা বলল তাদেরকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হলো, বাকি সেনাবাহিনী কিন্তু নিশ্চুপ ছিল, কেউ কথা বলেনি। অর্থাৎ সিভিল সরকার যেটা করেছে তারা সেটা নিয়েই তার নিজের চাকরিতে বহাল থাকার চেষ্টা করেছেন মাত্র। কারণ সবাই তো চাকরিতে যাওয়া মানে ভোগ বিলাসিতা নয়, চাকরিতে যাওয়া মানে তার একটি পরিবার, তার ভবিষ্যৎ সমস্ত কিছুই নির্ভর করে। এই নিজের ভবিষ্যৎকে কে উৎসর্গ করে, নিজের পরিবারকে কে জলাঞ্জলি দিয়ে, বিপদের ভিতরে ঠেলে দিয়ে কারোর বোঝা কেউ কি কাঁধে নিতে চাইবে না? চায়। সেনাপ্রধানও চাইবে না, চাও না, সরি। এ ধরনের সেনাবাহিনীতে অনেকবার অনেক অঘটন ঘটেছে। ৭৫ পরবর্তীতে খালেদ মোশাররফ সাহেবরা নিহত হয়েছেন, সেটাও সেনাবাহিনীর অফিসারদের কর্তৃকে। কিন্তু বাকি অফিসাররা তো এ নিয়ে আর কোনো উচ্চবাচ্য করেননি যে আমি চাকরি করব না, বা যারা করবে না তারা চলে গেছে। কিন্তু অধিকাংশকেই এই ঘটনার সাথে জড়িয়ে চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু একজন সেনাবাহিনীর কর্মকর্তা তৈরি করতে বিএমএতে তার যে শ্রম এবং যে ধরনের মেধাবী এই মানুষগুলো, এই সম্পদগুলো, দেশের সম্পদগুলো এই যে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ভিতরে পড়ে বারবার এই মেধাগুলো নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, একটি গড়া এস্টাবলিশড লাইফ ধ্বংস করে দেওয়া হয় রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ভিতরে ফেলে। সিভিল সরকার তাদেরকে নিজেদের স্বার্থে, সরকার কারা মানে কি বলবো, এটা সরকার বলবো না রাজনৈতিক সংগঠন বলবো, নাকি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই এইসব মেধাগুলোর উপরে যে ধরনের টর্চার করা হয়, যে ধরনের নিজের স্বার্থে এদেরকে ভয় ভীতি দেখিয়ে, এদের চাকরিকে বাঁচিয়ে রাখার প্রলোভন দেখিয়ে, পদ পদবি দেখিয়ে, অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে এদেরকে যেভাবে নিকৃষ্টভাবে ব্যবহার করা হয়, এটা সিভিল সরকারই এর জন্য দায়ী। সেনাবাহিনী কখনো বিভক্ত হয় না, বিভক্ত হতে চায় না। বিভক্ত হওয়ার মতো ডিসিপ্লিন সেনাবাহিনীতে নেই। চেন অফ কমান্ড যে শক্ত গাঁথনি দিয়ে বাঁধা, এখানে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও বিগত 15 বৎসর একটি সরকার তাদেরকে তাদের মনোবাঞ্ছনা পূরণের জন্য যেভাবে নিকৃষ্টভাবে ব্যবহার হয়েছে, এবং এই নিকৃষ্টতার ভিতরেই কিছু কীট পতঙ্গের জন্ম হয়েছিল, যারা অতি লোভী, যারা অতি অমানুষ, যারা পশুর চেয়েও নিকৃষ্ট, তারা নিজেদের স্বার্থে এই সরকারি ক্ষমতা, সরকারের দানবিতাকে এমনভাবে নিজেদের ভিতরে সেই পশুত্ব আকারে প্রকাশ করেছে, যা রাষ্ট্রের সম্পূর্ণ বিপক্ষে, সাধারণ মানুষের সম্পূর্ণ বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছে তাদের কর্মকাণ্ড। কিন্তু এই পুরা কর্মকাণ্ড কি সমস্ত সেনাবাহিনী কাঁধে তুলে নিতে পারে? অসম্ভব, কখনো না। এর সাথে কতিপয় কিছু অফিসার জড়িত, যারা তাদের স্বার্থকে চরিতার্থ করবার জন্য নিজেরা সরাসরি নিজেরাই তো বেশিরভাগ ব্যবহৃত হয়েছেন, যার জন্য একটি স্তর, একটি স্তর তৈরি হয়েছে, তবে সেটা গ্রুপিং নয়, যেখান থেকে বারবার ওয়াকারুজ্জামান খালি হাতেই ফিরে এসেছেন। অনেকেই বলেন ওয়াকারুজ্জামান জুলাই আগস্টের আন্দোলনের সমর্থক ছিলেন না, এটা সম্পূর্ণ ভুল কথা। তিনি যা আন্ডার কমান্ড, অর্থাৎ গ্রাউন্ডে, মাঠে, অধিনায়ক পর্যায়ের যারা মাঠে, লেফটেন্যান্ট কর্নেল, কোম্পানি কমান্ডার, মেজর, সর্বোচ্চ ব্রিগেড কমান্ডার, যারা পুরো সরাসরি সেনাবাহিনীকে কমান্ড করে, জেনারেলদের হাতে কিন্তু কোনো কমান্ড থাকে না। একজন জিওসি একটা ডিপকে কমান্ড করে, একটা অঞ্চলকে কমান্ড করে, কিন্তু সেই কমান্ড বাস্তবায়নের জন্য একটি ইউনিটের অধিনায়ক প্রয়োজন হয়। ইউনিট অধিনায়ক বা ব্রিগেডকে প্রয়োগ করা হয়, ব্রিগেড কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়। একজন জিওসি একজন ইউনিট কমান্ডারকে সরাসরি নির্দেশ দিতে পারেন না, তিনি একজন ব্রিগেড কমান্ডারকে নির্দেশ দেন, ব্রিগেড কমান্ডার কোনো ইউনিটকে কমান্ড করেন। কিন্তু ব্রিগেড কমান্ডার থেকে শুরু করে ইউনিট কমান্ড যদি ফেইলিওর হয়ে যায়, অর্থাৎ ওই জিওসির আদেশ মানতে অবাধ্য হয়ে যায়, অনৈতিক আদেশ মানতে অবাধ্য হয়ে যায়, ওই জেনারেল সাহেবের কিছু করার থাকে না। জেনারেলরা ফিল্ডে কমান্ড করে না, কমান্ড তাদের হাতে
সৈনিক থাকে, কিন্তু সেই সৈনিক ব্যবহার হয় একজন ক্যাপ্টেন, মেজর, সর্বোচ্চ একজন লেফটেন্যান্ট কর্নেল ইউনিট। এই জায়গা থেকে জেনারেল ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বারবারই খালি হাতে ফেরত এসেছেন, যার জন্য তিনি বাধ্য হয়েছিলেন 6ই আগস্টের শেখ হাসিনার নির্দেশকে ওভারলুক করে, ইগনোর করে, সাধারণ অর্থাৎ তারও জীবন নাশের হুমকি আছে, তিনিও চাকরিচ্যুত হতে পারেন অফিসার কর্তৃক, এদেশে হয়েছে যেটা, তিনিও সৈনিক দ্বারা গৃহবন্দী হতে পারেন, সৈনিক দ্বারা আক্রান্ত হতে পারেন। যদি পুরা সৈনিকই সাধারণ মানুষের পক্ষে চলে যায়, আর কতিপয় জেনারেল বা সেনাপ্রধান যদি একটি জায়গায় থেকে যায়, এই উচ্চ স্তর এবং নিম্ন স্তরের যে ফারাক গ্যাপ, উচ্চ স্তরের কাছে কোনো অস্ত্র থাকে না, আর্মস থাকে না, কিন্তু নিচু স্তরের কাছে অস্ত্র গোলাবারুদ তাদের কমান্ডে, তাদের হাতে থাকে, তারা সেটা প্রয়োগ করতে পারে। অতএব জেনারেল সাহেবরা যতটাই জেনারেল সাহেব হন না কেন, মূল শক্তি কিন্তু ইউনিট কমান্ডারদের হাতে এবং সৈনিকদের কাছে। অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান এইখান থেকেই বারবার ব্যর্থ হয়ে ফিরে এসেছেন, তিনি সমর্থন পাননি তার পক্ষে। অর্থাৎ তার পক্ষে বলতে তিনি বিগত যে আওয়ামী লীগ সরকারকে যেভাবে সমর্থন দিয়ে আসছিলেন, তাকে ক্ষমতায় রাখার জন্য যত ধরনের অপচেষ্টা করে আসছিলেন, শেষে এসে এই সৈনিকরা তাকে সমর্থন জানায়নি, যার জন্য ওয়াকারুজ্জামান ফেইলার হয়েছেন। এবং শেষ তক এখন পর্যন্ত যেসব জেনারেলরা দোষী হয়েছেন, আসামি হিসাবে সাব্যস্ত হয়েছেন, অভিযুক্ত হয়েছেন, সাধারণ সৈনিকেরা এবং নিম্ন স্তরের অফিসার কর্মকর্তারাও জানে যে সমস্ত অফিসার আসলেই গিল্টি ম্যান, আসলেই তারা দোষী এবং এরা রাষ্ট্রদ্রোহের মতো কর্মকাণ্ডে জড়িত। অতএব এদেরকে শাস্তি পেতেই হবে, এদেরকে আইনের আওতায় আনতেই হবে, যেতেই হবে, সেনাবাহিনী থেকে এদেরকে বের করে দিতেই হবে। সেনাবাহিনী একটি দম ছেড়ে বাঁচার মতো পরিস্থিতিতে ছিল এবং এখন দীর্ঘশ্বাস ছেড়ে বাঁচতে পারবে, এদেরকে সেনাবাহিনী থেকে বের করে দিতে পারলে। একটা নিউট্রালাইজ পরিস্থিতির প্রয়োজন সেনাবাহিনীতে। সেনাবাহিনী একটা বাহিনী বা সংস্থার থেকে একটি রাজনৈতিক অঙ্গ সংগঠনের কর্মীর মতো হয়ে গিয়েছিল, যেন একটা পুরা রাজনৈতিক সংগঠনের আরও একটি সংগঠন, ক্যান্টনমেন্টগুলা। অর্থাৎ সাধারণ সৈনিকরা এগুলো চায় না, তারা ট্রেনিং চায়, তারা মর্যাদা সম্পন্ন অবস্থানে থাকতে চায়, তারা রাষ্ট্রের পক্ষে বিভিন্ন দেশের বাইরের শক্তির বিরুদ্ধে তারা লড়তে চায়, তারা দেশের ভিতরে দেশের নাগরিকদের সাথে লড়তে চায় না, তারা দেশের সন্তান হয়ে তাদের মা বাবা আত্মীয় স্বজনের বিরুদ্ধে তারা প্রয়োগিত হতে চায় না। তারা দেশপ্রেমিক সৈনিক, তারা মানুষের পাশে এসে তাদের পায়ের নিচে কাঁধ বাঁধিয়ে জনতাকে সমুন্নত করে রাখতে চায়, এবং এই সম্মান দিয়েই বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত। এই সম্মানিত অবস্থানকে যারা কুলসিত করেছে, কলঙ্কিত করেছে, সেনাবাহিনী তাদেরকে সসম্মানে হোক অসম্মানে হোক, পরিস্থিতির শিকারে হোক, একটি সুযোগ এসেছে তাদেরকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়ার। এই সুযোগ সেনাবাহিনীর মক্ষম, এই সুযোগ, মহৎ এই সুযোগ কখনো হাতছাড়া করবে না। সেনাবাহিনী তাদেরকে যথাস্থানে সমর্পণ করে সেনাবাহিনী তাদের বিগত দিনের পূর্ণ মর্যাদা সম্পন্ন অবস্থানে ফিরিয়ে আসবে। এটাই সেনাবাহিনীর পুরনো গৌরব, তারা ফিরিয়ে আনবে এদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়েই। এটা সেনাবাহিনীর মনের ইচ্ছা, সেনাবাহিনীর দর্শন। সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী থাকতে চায়, কোনো রাজনৈতিক দলের কৃতদাস, হুকুম তপলিবাহক, তাদের তেল মেরে, রাজনীতিবিদদের তেল মেরে বিভিন্নভাবে নিজেদেরকে হেয় প্রতিপন্ন করে তারা নিজেরা বর্ষিয়ান এসব হতে চায় না কখনো। সেনাবাহিনীর একজন জেনারেল, তার অনেক সম্মান, সারা পৃথিবী একজন জেনারেলকে সম্মান করবে, কিন্তু একজন রাজনীতি নেতা শুধু বাংলাদেশেই নেতা, যে কোনো দেশে যাক না কেন প্রোটোকল দিতেও পারে, নাও পারে, কোথায় সার্কিট হাউসও জায়গা নাও দিতে পারে, কিন্তু একজন জেনারেল পৃথিবীর যে কোনো দেশে গিয়ে যখন তার আইডেন্টিটি পেশ করবে, ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা আইন আছে,
এই সেনাবাহিনী ইন্টারন্যাশনাল, এই সেনাবাহিনী ইন্টারন্যাশনাল আমরা যে র্যাঙ্কেরই হোক, যে অবস্থানেই হোক, আমি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আমি সেনাবাহিনীর সকল ধরনের সুযোগ সুবিধা নিতে সক্ষম হব। এটা আমার অধিকার, এটা ল। আমার এই লতে এঙ্গেজমেন্ট করে আমি চাকরিতে গিয়েছিলাম, এই এঙ্গেজমেন্টেই আমি রিটায়ারমেন্টে এসেছি। সেনাবাহিনী ডাকলে আমাকে যুদ্ধে যেতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো দেশে। আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকবে, সারা পৃথিবী আমার সামনে যুদ্ধক্ষেত্র হিসাবে সম্মুখীন হবে। অতএব একজন জেনারেলের এটাই বড় সম্মান। ওই রাজনীতিবিদদের জুতো পরিষ্কার করে পাঞ্জাবি ঝাড়ে দিয়ে মাথার চুল ছাইটে দিয়ে সম্মানিত তাদের হওয়ার কোনো প্রয়োজন নেই। নিকৃষ্টতম পদগুলো যারা তৈরি করেছিল, সেনাবাহিনীকে যারা একেবারে নিম্ন স্তরে নিয়ে গিয়েছিল, ঘৃণিত তাদেরকে বাইরের থেকে সেনাবাহিনীর সমস্ত অফিসাররা আজ একভূত হয়েছে এই জন্য যে এদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিতে হবে, এদের বিচারের আওতায় আনতেই হবে। এরা সেনাবাহিনীকে দুর্নামের শীর্ষস্থানে নিয়ে গেছে। এরা কোনো সেনাবাহিনীর যোগ্য কর্মকর্তাই না। এরা সিভিলে থাকলে হয়তো নিকৃষ্ট মানের পলিটিক্যাল লিডার হতো, ব্যবসায়ী গেলে সিন্ডিকেট ব্যবসায়ী হতো, বা দালাল টাইপ কোনো কর্মকাণ্ডের ভিতরে জড়িত হতো। সেনাবাহিনীর যে যোগ্যতা এরা ভর্তি হয়েছিল, ওই যোগ্যতাকেই এরা অপমানিত করেছে। অতএব আমি আর দীর্ঘায়িত করব না। যেটা বলেছিলাম, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, বিভ্রান্তিতে পড়ারও সেনাবাহিনীর কোনো সুযোগ নেই। সেনাবাহিনী আজকে নিউট্রাল একটি জায়গায় উপনীত হয়েছে, এবং আজকে আইএসপিআরের যে বিবৃতি দেখলাম, সেনাবাহিনী তাদের পুরানো গৌরব ফিরিয়ে আনার পথে আবার হাঁটছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে সেনাবাহিনী, নিজস্ব স্বকীয়তায়, নিজস্ব গৌরব, তাদের অভ্যন্তরীণ ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনবেন। জনগণের বিশ্বস্ততার জায়গায়, ভালোবাসার জায়গায়, কোনো রাজনৈতিক দলের নয়, সংগঠনের নয়, কোনো ব্যক্তির নির্দেশনার আজ্ঞাবাহক নয়। সেনাবাহিনী সর্বোচ্চ দেশের সম্মানিত স্থানে অবস্থান করবে। এই সুযোগ তারা করে নেবে বলেই আমরা বিশ্বাস করি, বাইরের সাধারণ মানুষ বিশ্বাস করে, প্রত্যেকটা বাংলাদেশি মানুষই বিশ্বাস করে সেনাবাহিনী পরিষ্কার হোক, তাদের একটি ক্লিন ইমেজ তৈরি হোক, এবং এই কলঙ্কময়, কলঙ্কযুক্ত, দুর্গন্ধযুক্ত ব্যক্তি স্বার্থন্বেষী ব্যক্তিগুলো সেনাবাহিনী থেকে বের হয়ে যাক। শুধু এরাই নয়, আরও যদি কেউ থেকে থাকে যারা এখনও নীরবে বসে বসে হুক্কা টানছেন এবং ভবিষ্যৎ স্বপ্ন দেখছেন পুনর্বাসনের, তাদেরকেও চিহ্নিত করা হোক, এবং এই সুযোগেই তাদেরকেও, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা যারা নিরপেক্ষ এখনও আছেন তারা জানেন যে এই সুরে কারা গান গেয়ে আসছিল। প্রয়োজনে তাদের এভিডেন্সগুলো সিভিলিজম কোর্টে জানিয়ে দেওয়া হোক, তাদের অপরাধের জায়গাগুলোকে চিহ্নিত করে কোর্টকে যে কোনোভাবেই হোক, কারোর মাধ্যমে জানিয়ে দেওয়া হোক, তাদের অফেন্সগুলো জানিয়ে দিয়ে তাদের আইনের আওতায় এনে সেনাবাহিনী থেকে, অন্তত সেনাবাহিনী থেকে তাদেরকে বের করে দেওয়ার এই সুযোগটি যেন সবাই গ্রহণ করে। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।